ব্রাজিল জিতেছে একদম শেষ সময়ের গোলে, সেই নিয়ে কথা বলতে চাই এবং একই সাথে আগামীকাল সকালবেলা আর্জেন্টিনার ম্যাচ আছে, সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জাহিদ হাসান এমিলি, স্বাগত একাত্তরের খেলা জগে। ব্রাজিল জিতেছে, শ্বাসরুদ্ধকর ম্যাচ আমরা বলছি। ভিনিসিয়াস একদম লাস্ট মোমেন্টে গোল করেছে। ম্যাচটা দেখে মনে হচ্ছিল একদম শেষ সময় ভিনিকে কেউ বলেছে রিয়াল মাদ্রিদে খেলো, তোমাকে কামব্যাক করতেই হবে, তখন এসে গোলটা করেছে। খেলা দেখে আলটিমেটলি কেমন লাগলো? না, ব্রাজিল দলটা তো দেখেন অনেক দিন ধরেই কিন্তু আসলে যা পারফরমেন্সের যে আপ ডাউন সেটা কিন্তু চলতেছিল, এবং তারা আসলে যে কোন ইলেভেনটা নিয়ে খেলবে সেটাও কিন্তু মানে অনেক দিন ধরে ফিক্স ছিল না। এবং নেইমারের একটা ব্যাক করা নিয়েও কিন্তু অনেক দিন ধরে আসলে সবাই চিন্তা করছিল যে নেইমার হয়তো দলে জয়েন করবে, বাট শেষ সময় কিন্তু তার ইনজুরিতেও কিন্তু আসলে সে ছিটকে গিয়েছে, দলের স্কোয়াডে কিন্তু সে ছিল। তো সব কিছু মিলে এই ম্যাচটাও কিন্তু আসলে মানে জয় পাবে কিনা সেরকম এরকম একটা কনফিউশন ছিল। আপনি যদি লিগ টেবিলটা দেখেন, পয়েন্ট টেবিলটা দেখেন, সেখানে কিন্তু ব্রাজিল এখন 2 নম্বরে চলে আসছে, বাট এটা খুব ইম্পর্টেন্ট ছিল জয়টা। আদারওয়াইজ কিন্তু আপনি দেখবেন যে 5 নাম্বার থেকে তারা এখন 2 নম্বরে, আর্জেন্টিনার পরে কিন্তু তারা 20 পয়েন্ট নিয়ে আপনার 21 পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলে 2 নম্বরে। সো এটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং যেটা বলছেন যে এই ম্যাচটা দেখেন ব্রাজিল দলে ট্যালেন্ট প্লেয়ার অভাব নেই, বাট ম্যাচ যখন আপনি জিততে যাবেন তখন দেখা যায় পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেকে আসলে নামের উপরে কিন্তু সুবিচার করতে পারে না। বাট আজকের ম্যাচটা যেটা হয়েছে যে আমার কাছে মনে হয় যে আপনি যে ফ্রন্ট লাইনের সব প্লেয়ারদের দেখেন, তাদের ভিতরে আসলে তারা মানে চাচ্ছিল যে ম্যাচটা এনিহ জিততে, বাট খেলার প্যাটার্নে কিন্তু কলম্বিয়া কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছে। যদি ফার্স্ট হাফ দেখেন, আমাদের বল পজিশন দেখেন 50-50 বল পজিশন ছিল। অ্যাটাকের যদি জায়গাগুলি দেখেন, সেখানেও কিন্তু দুইটা দল সেম এভাবে অ্যাটাক করেছে। বাট আর্লি গোল পাওয়াতে যেটা হয়েছে যে ভিনিসিয়াসকে যখন পেনাল্টি বক্সে ফালায় এবং রাফিনা যখন স্পট কিক থেকে গোল করে, তখন কিন্তু তারা আবার কিছু হলো কনফিডেন্টলি খেলা শুরু করে। দ্য সেম টাইম লুইস ডিয়াসের শেষের দিকের গোলটা, ফার্স্ট হাফের শেষের দিকের গোলটা কিন্তু আবার ম্যাচে যখন কামব্যাক করে, সেকেন্ড হাফে কিন্তু আবার স্টার্ট করে দুই টিম অলমোস্ট সেম। বাট আমার কাছে মনে হয় যে জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে আপনার টিমের দুজন মেইন যে প্লেয়ার রাফিন এবং ভিনিসিয়াস জুনিয়র, দুজনই গোল করেছে। এবং আপনার কথা ধরেই বলি যে ভিনিসিয়াস জুনিয়র আমাদের রিয়াল মাদ্রিদের সেম, তারা যেভাবে স্ট্রংলি কামব্যাক করে, সেই কামব্যাকটা আসলে করেছে একদম শেষ মুহূর্তে। যদিও শুটটা একটি রিফ্লেকশন ছিল, এখানে কিছুটা লাকও ছিল, বাট আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র তো আসলে এই ধরনের যে তার ট্রেডমার্ক গোল, সেই ধরনের অনেক গোল রিয়াল মাদ্রিদে করেছে। বাট ক্লাব বা জাতীয় দলের হয়ে আসলে সবসময় তাকে এই পারফরমেন্সই মানুষ দেখতে চায়। আই হোপ যে ইন ফিউচার তার পরবর্তী ম্যাচগুলি আসলে এভাবেই যাবে। নিঃসন্দেহে আপনি রাফিনিয়া ভিনিসিয়াসের কথা বলছিলেন, তারা আসলে লা লিগায় খেলছে, একজন বার্সেলোনার সেরা প্লেয়ার এবং আরেকজন রিয়াল মাদ্রিদের। যেভাবে আসলে পারফর্ম করছে রাফিনিয়া, রিসেন্টলি আমরা দেখছি যে ব্যালন ডিওরের অন্যতম দাবিদার বলা হচ্ছে আসছে সময়। কিন্তু ব্রাজিলের জার্সি থেকে আসলে তারা সেই পারফরমেন্সটা দিতে পারে কিনা, কিংবা খেলাটা হয়েছে ব্রাজিলের মাঠে কিন্তু সামহাও মনে হয়েছে কলম্বিয়াই বেশি দাপট দেখিয়েছে, এটা কেন? দেখেন, ব্যাপারটা হয়েছে যে আপনি যখন মানে সবসময় তো আপনি ক্লাব রিলেটেড ম্যাচগুলি খেলছেন, জাতীয় দলে গিয়ে হঠাৎ করে আসলে এই সাথে কম্বিনেশনটা ব্রাজিল দলটা আগের মানে আপনি 5 বছর আগেও যদি চিন্তা করেন, সেখানে আমার কাছে মনে হয় যে ব্রাজিল দলে কম্বিনেশন বেশি হতো, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু একই ক্লাবে খেলতো। তো এখন যেটা রিসেন্টলি যেটা হয়েছে যে ক্লাব ফুটবলে আসলে বিভিন্ন টিমে খেলার কারণে কম্বিনেশন খুব, প্র্যাকটিস সেশন কম, ওই কারণে কিন্তু দেখবেন রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র তাদের ক্লাব ফুটবলে যে পারফরমেন্স, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার যে পারফরমেন্স, তার কিন্তু 70% পারফরমেন্স আমরা ব্রাজিল দলে দেখি না। তো ওইটা তো বড় একটা ইম্প্যাক্ট ফেলে। বাট আমার কাছে মনে হয় যে এই নেক্সট আপকামিং যে ম্যাচগুলি আছে, মানে এই একটা ম্যাচ হয়ে গেছে, নেক্সট যে ম্যাচটা আছে আমার কাছে মনে হয় সেখানে কম্বিনেশন আরও ভালো হবে এবং বোঝাপড়াটা আরও ভালো হবে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে জাতীয় দলের ক্ষেত্রে তাদের ডেডিকেশনে কিন্তু কোনো কমতি নেই। তো আমার কাছে মনে হয় যে ইন ফিউচার তারা পরবর্তী ম্যাচগুলি আমার মনে হয় যে কম্বিনেশন অফ প্লেতে আমার কাছে মনে হয় যে তারা ঘুরে দাঁড়াবে এবং তাদের ব্যক্তি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও আমার মনে হয় দেখতে পারবো তারা। একটা জয় তো আসলে দরকারই ছিল ব্রাজিলের জন্য, কারণ যেটা আসলে এই ম্যাচটা যদি তারা ড্র করতো 6-এ নেমে যেতে হতো, সেখান থেকে 2-এ উঠে গেছে। এবং ব্রাজিলের এরকম খারাপ অবস্থা আসলে আমরা বাছাই পর্বে কখনো দেখিনি। এবার আসলে তারা যেভাবে করছে, আপনি বলছিলেন যে এর পরের ম্যাচটাতে এই জয়টা কাজে দিবে। পরের ম্যাচটা আর্জেন্টিনার বিপক্ষে, আর্জেন্টিনা দারুণ ফর্মে আছে, যদিও তারাও আসলে পয়েন্ট খুঁজেছে লাস্ট ম্যাচগুলোতে, কিন্তু খেলাটা আর্জেন্টিনার ঘরের মাঠে, নিঃসন্দেহে তারা আপার হ্যান্ডে থাকবে। আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চাই, আপনি তো আছেন আমাদের সাথে, আমরা একটা প্রতিবেদন দেখব আর্জেন্টিনার ম্যাচের। বিশ্বকাপ বাছাই মাঠে নামছে আর্জেন্টিনা। মন্টেভিডিওতে ওদের প্রতিপক্ষ উরুগুয়ে। ইনজুরিতে জর্জরিত বিশ্ব চ্যাম্পিয়নদের শিবির লিওনেল মেসির ছিটকে যাওয়ার পর ছিটকে গেছেন লাউতারো মার্টিনেজ। খেলা শুরু বাংলাদেশ সময় শনিবার ভোর 5:30টায়। বিস্তারিত রিপোর্টে। এই ছবিগুলোর কোথাও একটা যেন মিশে আছে রাজ্যের শূন্যতা, এক
অদ্ভুত আক্ষেপ, যেখানে অপেক্ষা করছে নক্ষত্রের তাপ। এবেলায় এই প্রতীক্ষার প্রহর 1001 রাত্রির মতোই দীর্ঘ, শুধুই লিওর জন্য। টপ অব দ্য টেবিল ক্ল্যাশটা জিততে হবে লিওনেল মেসির জন্যই। তাই তো সতীর্থরা কাঁধে কাঁধ মিলিয়েছে, এক হয়েছে। বিশ্বকাপ বাছে মন্টেভিডিওতে আর্জেন্টিনার সামনে এবার উরুগুয়ে। দুদলের 23 নম্বর এনকাউন্টারটা হতে চলেছে দুই ছাত্র শিক্ষকের রিইউনিয়ন। যদিও সময় দুজনকে দাঁড় করিয়েছে দুটি ভিন্ন ডাগআউটে। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড মার্সেলো বিয়েলসার অধীনে 2 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে স্ক্যালোনির। এদিকে বিশ্বকাপ বাছাই প্রথম লেগের ম্যাচে স্ক্যালোনি বাহিনীকে ওদেরই ঘরে হারিয়ে দিয়ে বিয়েলসা বুঝিয়ে দিয়েছিল এই লড়াইয়ে বস একজনই। 2023-এ দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত 12 জয়, 5 ড্র আর হার মার্সেলো বিয়েলসার অ্যাকাউন্টে। বিয়েলসার অধীনে বিশ্বকাপ বাছাই আপস অ্যান্ড ডাউনের উদাহরণ রেখে চলেছে ডারউইন নুনেজরা। প্রথম 6 ম্যাচে 4 জয় উরুগুয়েনদের, তবে শেষ 6 ম্যাচে জয় মাত্র একটা। আসছে বিশ্বকাপে অবশ্য জায়গা করে নেওয়ার মিশনে ভালোভাবেই টিকে আছে দলটা। ম্যানেজারিয়াল ক্যারিয়ারে এই নিয়ে 4 বার আর্জেন্টিনার বিপক্ষে লড়তে হচ্ছে এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে। স্ক্যালোনির আন্ডারে বিশ্বকাপ জয়ের পর আসছে বিশ্বকাপ বাছাইয়ে টেবিলের চূড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে গেল বছর কোপা আমেরিকা জয়ের পরই হয়েছে ছন্দপতন। শেষ 6 ম্যাচে 13 গোল করেও জয় পেয়েছে কেবল 3টিতে। দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে অনুমিতভাবেই এগিয়ে আছে আর্জেন্টিনা। দু দলের 22 লড়াইয়ে আর্জেন্টিনার 14 জয়ের বিপরীতে উরুগুয়ের জয় 5 ম্যাচে। এই ম্যাচের আগে আর্জেন্টিনার শিবির যেন পরিণত হয়েছে ছোটখাটো হসপিটালে। লিওনেল মেসি, পাওলো দিবালা, মন্তিয়াল, লো সেলসোদের খবর হজম না হতে সেই তালিকায় যুক্ত হয়েছেন লাউতারো মার্তিনেজ। মেসি মার্তিনেজ ছিটকে যাওয়ায় স্ট্রাইকিং জোন নিয়ে খানিকটা চিন্তায় স্ক্যালোনি। উরুগুয়ের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের আনহেল কোরিয়ার গায়ে আপাতত উঠতে যাচ্ছে মেসির 10 নম্বর জার্সিটা। ফ্রন্টলাইন সামলাবেন আতলেতিকো মাদ্রিদের 2 স্টার কোরিয়া আর হুলিয়ান আলভারেজ। সাথে থাকছেন ইউরোপ তারকা গনজালেস। গোলবারের নিচে ভরসা হয়ে থাকবেন অ্যাস্টন ভিলাকে ইউসিএল এর কোয়ার্টার ফাইনালে তোলা এমি মার্টিনেজ। এদিকে লম্বা ইনজুরি কাটিয়ে উরুগুয়েন শিবিরে ফিরেছেন আর্জেন্টিনার বিপক্ষে শেষ লড়াইয়ের স্কোরার আরাউহো। রেড তারকা নুনেজের সাম্প্রতিক ফর্মটা অবশ্য বেশ চিন্তায় ফেলেছে বিয়েলসাকে। মার্সেলো বিয়েলসা ভার্সেস লিওনেল স্ক্যালোনি, পরিসংখ্যান ছাপিয়ে এই লড়াইটা প্রতিশোধ একই সাথে মর্যাদার। কোহিনুর কণা, 71। দর্শক, যেমনটা দেখছিলাম উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। কে এগিয়ে আছে সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে তো স্টুডিওতে আছেন জাহিদ হাসান এমিলি। এমিলি, লাস্ট ম্যাচটা যেটা আসলে বলছিলাম 2023 সালে লাস্টবার যখন উরুগুয়ের বিপক্ষে খেলেছিল তখন সেই ম্যাচটা উরুগুয়ে জিতে নিয়েছিল আর্জেন্টিনার ঘরের মাঠ থেকে। একটা প্রতিশোধের ব্যাপার তো থাকে। আবার যদি দেখি ডাগআউটে দুজনই আর্জেন্টাইন, কতটা আসলে হাই ভোল্টেজ বা কতটা আসলে রাইভালরিটা কতটা জমবে? না, উরুগুয়ে আর্জেন্টিনা সবসময় কম্পিটিটিভ ম্যাচ, এবং ল্যাটিন আমেরিকার যদি এই দুইটা দলের পরিসংখ্যানে দেখেন, কোপা আমেরিকাও যদি দেখেন, সেখানে কিন্তু সমান সমান ছিল। লাস্ট কোপা আমেরিকা আর্জেন্টিনা জেতার পর কিন্তু তারা মানে কিছুটা হলে এগিয়ে গেছে। বাট এই ধরনের ম্যাচে যেটা হয়, মানে যেটা আপনি তো আপনার প্রতিবেদনে দেখলাম, অনেক প্লেয়ার কিন্তু ইনজুরিতে রয়েছে আর্জেন্টিনা, স্পেশালি ফ্রন্টলাইনে দেখেন লাউতারো মার্টিনেজ লাস্ট সময় কিন্তু তাকে দল তার সার্ভিস পাবে না। এই মুহূর্তে ইন্টার মিলানের দুর্দান্ত ফর্মে ছিল, যেটা কিন্তু আর্জেন্টিনা দলের জন্য খুব ভালো ছিল। অ্যাট দ্য স্টেডিয়াম আপনি যদি উরুগুয়ে দেন, নুনেজ কিন্তু ভালো একটা ফর্মে নেই, সেটাও কিন্তু একটা কনসার্নের বিষয়। সুতরাং ম্যাচটা কম্পিটিটিভ হয়ে আমরা দুই দিক থেকে চিন্তা করতে পারি। বাট যেটা হয় যে আর্জেন্টিনা এই দলটাকে আসলে কিছু প্লেয়ার অ্যাবসেন্স থাকলেও আমার কাছে মানে ম্যাচ উইনিং প্লেয়ারের কিন্তু অভাব নেই। পিছন থেকে যদি আপনি দেখেন, তাদের কিন্তু মিডফিল্ড জেনারেট করার মতো কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। ম্যাকেলিস্টার, এনজো ফার্নান্দেজ, ডিপল, তারা যেভাবে আসলে এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলকে শাসন করছে, অ্যাট দ্য সেম টাইম জাতীয় দলকে তারা যেভাবে সার্ভিস দিচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকটা দেশের জন্যই কিন্তু একটা কনসার্নের বিষয়। অ্যাট দ্য সেম টাইম উরুগুয়েরও। বাট ল্যাটিন আমেরিকার দেশগুলি যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলি খেলে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে তাদের বেস্ট ফুটবলটা খেলার জন্য। এবং এই দুইটা দলই তো আসলে গ্রুপ এখন পর্যন্ত যদি দেখেন, তারাই কিন্তু তাদের সাকসেস বেশি ছিল। এক ম্যাচ হয়তো বেশি খেলছে, ব্রাজিল লিগ টেবিলে 2য় নম্বর রয়েছে, বাট উরুগুয়ের পারফরমেন্সও কিন্তু ভালো। বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে আপনি কিছুটা হলেও এই ম্যাচে এগিয়ে রাখতে হবে। এই কারণ যেহেতু আর্জেন্টিনা ম্যাচটা হতে যাচ্ছে, তারা কখনই এই ম্যাচটা হারতে চাবেন, এবং তারা এই ম্যাচটা জিতে কিন্তু তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার যে মেইন যে পর্বটা, সেটা কিন্তু তারা কনফার্ম করতে চাবে। কারণ এই ম্যাচটা জিতলেই কিন্তু আপনি কনফার্ম হয়ে যাবেন। সুতরাং আর্জেন্টিনা ডেফিনেটলি এই ম্যাচটা জিততে চাবে। বাট আপনি যেটা বলেন যে ইনজুরির কনসার্ন যেহেতু রয়েছে, আসলে নাম্বার 9 পজিশনে হুলিয়ান আলভারেজ খেলবে, হয়তো তার পাশ থেকে কারা খেলবে সেটা হয়তো কোচ সিলেকশনের জায়গা থেকে স্কুলানির একটু হয়তো সমস্যা হতে পারে। বাট আমার কাছে মানে এনাফ কোয়ালিটি প্লেয়ার রয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনা, আমাকে যদি এক কথা বলেন, কিছুটা হলে এগিয়ে থাকবে।
স্ক্যালোনি অবশ্য বলেছেন তিনি ম্যাচের আগেই জানেন তিনি কোন 11 জনকে নিয়ে মাঠে নামতে চলেছেন উরুগুয়ের বিপক্ষে। মানে তারা আসলে ইনজুরির এই ব্যাপারটা সামলে নিয়েছেন বোঝা যাচ্ছে। এই যে ইনজুরি আমরা যদি দেখি যে ব্রাজিলের ম্যাচে নেইমার খেলতে পারছে না, 17 মাস পর খুব সুন্দর তার ফেরার কথা ছিল। এদিকে লিওনেল মেসি আমরা দেখলাম ইন্টার মায়ামির হয়ে 2টো ম্যাচ খেলেছেন, লাস্ট ম্যাচটাতে গোলও করেছেন কিন্তু খেলতে পারলেন না। এই যে এত বেশি ইনজুরি সেটা কি আসলে ক্লাব ফুটবলের অনেক বেশি মানে বিজি স্ক্যাজুয়ালের কারণে? না, তা তো অবশ্যই, এবং খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ হচ্ছে কিন্তু আপনার চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবলের ম্যাচগুলি খুব ইন্টেন্সিটি নিয়ে হচ্ছে এবং খুব কুইক ম্যাচগুলি হচ্ছে। প্রিমিয়ার লিগ শেষ সাথে সাথে চ্যাম্পিয়ন্স লিগ, মানে রিকভারি সেশনগুলি কিন্তু খুব সময় পাচ্ছে না কম, যার কারণে কিন্তু ইনজুরির কনসার্ন বেশি হচ্ছে। বাট এইভাবেই আসলে এই সিজনটা যাবে এবং সামনে কিন্তু ওয়ার্ল্ড ক্লাব ফুটবলও রয়েছে আপনি জানেন জুন মাসে। সুতরাং অনেক খেলার কিন্তু প্লেয়ারদের কিন্তু অনেক খেলার সামনে রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু ক্লাবগুলোও কিন্তু এখানে আসলে প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে খেলানোরও একটা চিন্তা করছে। এবং আপনি দেখেন ইন্টার মায়ামি থেকে মেসি হয়তো যেতে পারতো, বাট তার যেহেতু ক্লাব ফুটবল রয়েছে, সব ওয়ার্ল্ড ক্লাব ফুটবল রয়েছে এবং আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাচ ক্লাবে রয়েছে, যার কারণে কিন্তু তাকে দেয়নি। এবং আপনি বলেছেন যে লাস্ট ম্যাচে মায়ামিতে যে গোলটা করেছে দেখেন সে হাই প্রেসিং করে অপোনেন্টের কাছ থেকে বল নিয়ে গোল করেছে। বাট আমার কাছে মনে হয় যে ফিট ছিল, বাট ক্লাব হয়তো রিকোয়েস্ট করেছে আর্জেন্টিনাকে এই মুহূর্তে আসলে তাকে সিলেকশন না করার জন্য, কারণ মেসি আসলে এমন লেভেলের ফুটবল তাকে আসলে সব জায়গাতেই কিন্তু তাকে অন্যভাবে কনসার্নে রাখতে হয়। বাট ইনজুরির ব্যাপারটা তো অবশ্যই প্রত্যেকটা ক্লাব এবং জাতীয় দলের জন্য একটা বড় ধাক্কা। বাট আমার কাছে মনে হয় যে ইনজুরিগুলি রয়েছে এগুলি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। এই ধরনের ইনজুরি রয়েছে, লাউতারো মার্টিনেজের কথা বলছি, পাওলো দিবালার কথা বলছি, তারা হয়তো ইনজুরিগুলি রিকভার করে ক্লাব ফুটবলে খুব তাড়াতাড়ি কামব্যাক করবে, কারণ সবারই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, ক্লাব ফুটবলে ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। এরপর আরো তো অন্য লিগগুলো আছে, কোপা দেল রে আছে, এফএ কাপ আছে, একের পর এক আসলে টুর্নামেন্ট চলছে। সেজন্য আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি কার্লো আনচেলত্তি বলছিলেন যে একটা ম্যাচের পর একটা ম্যাচে যদি 72 ঘন্টার সময় না দেয়া হয় তাহলে তারা মাঠেই নামবে না। মানে তাদের দলেরও তো ইনজুরির অবস্থা এতটাই খারাপ রিয়াল মাদ্রিদের। সো এই ব্যাপারটা আসলে প্রত্যেকেরই হয়তো দেখা উচিত যদি লং টার্মের জন্য প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে সার্ভিস পেতে হয়। দেখা যাক, আপনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, ম্যাচটা কেমন হয় সেটা নিয়েও নিশ্চয়ই আমরা আলোচনা করব। এমিলি, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।